নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। মাদ্রাসার নির্বাচনের নমিনেশন জমা দেওয়া নিয়ে জায়গায় জায়গায় উত্তেজনা। ভাঙড়ে মনোনয়নপত্র জমা দিতে আসা আইএসএফ প্রার্থীদেরকে মারধরের অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে লাঠি হাতে নেয় পুলিশ। এদিকে নন্দীগ্রামেও সেখানেও ধুন্ধুমার কাণ্ড। সিপিআইএম প্রার্থীকে হকি স্টিক দিয়ে মারধরের অভিযোগ। সব মিলিয়ে 26-এর আগে ছোট বড় সব ভোটেই জমি ছাড়তে নারাজ শাসক বিরোধী। দেখুন। ভাঙড় হাই মাদ্রাসার নির্বাচনে নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল আইএসএফ সংঘর্ষ ও বোমাবাজি। মনোনয়নপত্র জমা দিতে আসা আইএসএফ প্রার্থীদেরকে ভাঙড় থানার সামনেই মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পুলিশ এসে বলে তোমরা বাইরে বাড়াও, বাইরে যেই বের হয়েছি আহসান আমাকে প্রথম মার শুরু করলো, তারপরে একের পর এক সবাই মিলে আমাকে মারলো। ওখানে ফেলে দাবিয়েছে, কিল ঘুষি যেখানে পেরেছে আমাকে মেরেছে। পরিস্থিতি সামাল দিতে শেষমেশ লাঠি হাতে ময়দানে নামে ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী। ছুটে আসেন ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষও। শুধু ভাঙড় নয়, গুমগড় হাই মাদ্রাসার পরিচালন কমিটির নির্বাচনের মনোনয়ন জমাকে ঘিরে উত্তপ্ত হয় নন্দীগ্রামও। সিপিআইএম প্রার্থীকে হকি স্টিক দিয়ে মারধরের অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল। মারধরের জেরে হাত ভেঙে গিয়েছে বলে অভিযোগ সিপিআইএম নন্দীগ্রাম এরিয়া কমিটির সম্পাদক মহাদেব ভূঁইয়ার। যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল। মাদ্রাসাগুলো এমন একটা অবস্থায় পৌঁছে গেছে, সেই মাদ্রাসাগুলোতেও সন্ত্রাস চালিয়ে তারা কায়েম করতে চাইছে, সন্ত্রাস এবং সন্ত্রস্তভাবে কায়েম করতে চাইছে। এলাকা এ করেই আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা জানিয়েছি, এমনকি এসপিকেও জানানো হয়েছে। সেনসিটিভ এলাকা দাউদপুর, যেখানে বোম্বিং হয়, যেখানে অস্ত্র ছাড়া কোনো গল্প থাকে না, যেখানে ভয় ভীতি হুমকি সবটাই ছিল। সিপিএমকে নমিনেশন করতে দেওয়া হয়নি এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন। কারণ সিপিএম এখন শূন্য থেকে মহাশূন্যে অবস্থান করছে। তাদের না আছে সমর্থক, না আছে প্রস্তাবক, আর না আছে ওই নির্বাচনে লড়বার মতো প্রার্থী। শুধুমাত্র রাজনৈতিক টিআরপি বাড়ানোর জন্য আর মিডিয়াতে ভেসে থাকার জন্য এগুলো নাটক ছাড়ার কিছুই নয়। বিধানসভা ভোটের আগে ছোট বড় সব ভোটেই উত্তেজনা। মাদ্রাসা নির্বাচন ঘিরেও চড়ছে রাজনৈতিক পারদ। অত্যন্ত স্পর্শকাতর এই ভোট নিয়ে শাসক বিরোধী সব পক্ষই মরিয়া জিততে। ভাঙড় থেকে জাহাঙ্গীর হোসেন ও নন্দীগ্রাম থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। আজকে আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব নারদে। আমাদের সঙ্গে অতিথি রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে দেবরূপ মিদ্যা। দেবরূপদা, স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। সিপিআইএম নেতারও উপস্থিত থাকার কথা রয়েছে, দেখা যাক। আমি দেবরূপদা আপনার কাছেই আসবো শুরুতেই, যে এই যে দুটো জায়গার ছবি আমরা দেখালাম, ভাঙড় এবং নন্দীগ্রাম। একদিকে আইএসএফ প্রার্থীদেরকে, যেখানে মাদ্রাসার একটা নির্বাচন, সেখানে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, নমিনেশন ফাইল করতে দেওয়া হচ্ছে না। অপরদিকে নন্দীগ্রামে সিপিএম প্রার্থীদেরকে বাধা দেওয়া, মারধর করা, এই অভিযোগ উঠছে আপনার দলের বিরুদ্ধে। দুটো ক্ষেত্রেই তৃণমূলের বিরুদ্ধেই এই অভিযোগ। আর ঋষিকেশবাবু, প্রথমে নমস্কার জানিয়ে শুধু একটা কথাই বলবো, ঘটনা পরিস্থিতি প্রেক্ষাপট হয়তো আলাদা হতে পারে, কিন্তু লক্ষ্যবস্তু একই। সিপিআইএম আইএসএফ এই দুটোর মধ্যে বেসিক্যালি কোনো ডিফারেন্স আছে বলে রাজ্যের মানুষ মনে করে না। দুর্ভাগ্যের হলো সত্যি যে সিপিআইএম পার্টিটাকে নিয়ে পশ্চিমবাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ গর্ববোধ করত, গর্ব অনুভব করত। আজকের দিনে দাঁড়িয়ে সেটা বাস্তব হলো সত্যি যে আজ মানুষ সিপিআইএম পার্টিটা সম্পর্কে যে মূল্যায়ন করেছে, এক কথাতে বলতে গেলে, এক কথায় বিশ্লেষণ করতে গেলে তার মানেটা এটাই দাঁড়ায় যে একটা নীতিহীন, একটা আদর্শহীন, একটা মানে নির্লজ্জ দলে পরিণত হয়েছে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী। অতীতের নির্বাচনে আপনারা লক্ষ্য করেছিলেন যে বামপন্থীরা তারা সর্বদাই একটা ধর্মনিরপেক্ষতার কথা বলতেন, সেকুলারিজমের কথা বলতেন, কিন্তু দুর্ভাগ্যের হলো সত্যি 21-এর নির্বাচনে আমরা লক্ষ্য করলাম সেই ধর্মনিরপেক্ষতার কথাটাকে পুরোপুরি উড়িয়ে দিয়ে আইএসএফ এর মতো একটা সাম্প্রদায়িক। হ্যাঁ দেবরূপদা, কোথাও আপনার কথা একটু শোনা যাচ্ছে না। আমি আসবো আবার দেবরূপদা আপনার কাছে। কিন্তু যে বিষয়টা আপনি বলছেন যে সিপিএম বা আইএসএফ, এটা তো ঠিকই যে
সিপিএম বা আইএসএফ তারা হয়তো ধারে ভারে এই মুহূর্তে আপনাদের সমকক্ষ নয়, কিন্তু তাদেরকে আটকাতেই তাদের এই নমিনেশন দেওয়াকে আটকাতে কেন তাহলে মারধর করতে হবে, কেনই বা তাদেরকে বাধা দিতে হবে? এই প্রশ্নটাই তো এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে কি কোথাও এই 26-এর নির্বাচনের আগে একচুলো জমি ছাড়তে চাইছে না তৃণমূল কংগ্রেস? জমি থাকলে তো জমি ছাড়বো, হ্যাঁ শুনতে পাচ্ছি, পরিষ্কার শুনতে পাচ্ছি। আমি বলছি যে জমি থাকলে তো জমি ছাড়ার প্রশ্ন থাকবে, এদের জমি কোথায় আছে? এদের তো জমিই নেই। এবং সঙ্গতভাবেই যেটা আপনাকে প্রথমেই বলতে চাইছি যে এই রকম নীতিহীন একটা রাজনৈতিক দলের জোট, তারা নীতিহীনভাবেই উচ্ছৃঙ্খলতার পরিচয় সর্বত্র দেখানোর চেষ্টা করছে। শুধু নন্দীগ্রাম ভাঙড় একটা বিচ্ছিন্ন ঘটনা শুধু নয়, সারা রাজ্য জুড়ে যেখানেই যেরকম একটা মানুষ মারা যদি যায়, স্বাভাবিক কারণে যদি মানুষ দেবরূপদা যেমনটা বলছেন যে জমি থাকলে তো জমি ছাড়বো, কিন্তু এটা দেখা যাচ্ছে দেবরূপদা যে জায়গায় জায়গায় অন্তত এই দুটো ক্ষেত্রে যে নন্দীগ্রাম বা ভাঙড় এই নির্বাচন এলেই উত্তপ্ত হয় এবং গত কয়েক বছর ধরে আমরা দেখেছি যে ভাঙড় বরাবর উত্তপ্ত থাকতো। হ্যাঁ, মাঝে কলকাতা পুলিশের আন্ডারে চলে গিয়েছে ভাঙড়, তারপর থেকে সেখানে কিছুটা শান্তি প্রতিস্থাপিত হয়েছে, কিন্তু আবারও মাঝে মধ্যেই উত্তপ্ত হয়ে উঠছে এই ভাঙড়। এবং সেখানে আরাবুল ইসলাম এখন ততটা আর শক্তিশালী নয়, শওকত মোল্লা এবং নওশাদ সিদ্দিকী, অর্থাৎ একদিকে তৃণমূলের শওকত মোল্লা এবং আইএসএফ এর নওশাদ সিদ্দিকী, এই দুজনের বা এই তৃণমূল এবং আইএসএফ এর যে টাসেল, সেটা নির্বাচন পর্যন্ত যে বজায় থাকবে মোটামুটি তার ইঙ্গিত অন্তত এই প্রায় 8-9 মাস আগে থেকে বোঝা যাচ্ছে। যে এই একটা মাদ্রাসার নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে উত্তেজনা ছড়ালো, এবং নন্দীগ্রাম এমন একটা জায়গা সেখানেও কিন্তু এই মাদ্রাসা নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় নন্দীগ্রামে, এবং সেখানে সিপিআইএম যারা কর্মী সমর্থকরা ছিলেন, যারা নমিনেশন ফাইল করতে যাচ্ছিলেন, তাদেরকে মারধর করা হলো দেবরূপদা। অর্থাৎ আমরা কি এই নির্বাচনের আগে নন্দীগ্রাম ভাঙড় এই জায়গাগুলোতে আবারও উত্তেজনা দেখতে পারবো? উত্তেজনাই দেখবো শুধু? উত্তেজনার জায়গাতে কোনোভাবেই তৃণমূল কংগ্রেস সমর্থন করছে না। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন যাতে হয়, সে যে কোনো নির্বাচন, দেখুন নন্দীগ্রামে মারধর করতে যারা গিয়েছিলেন তাদের প্রত্যেকের হাতে তৃণমূলের পতাকা রয়েছে, বড় বড় লাঠি, হকি স্টিক। আমি অস্বীকার করছি না, কোনো বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে থাকে নিঃসন্দেহে তার জন্য প্রশাসন আছে, সেই প্রশাসন যথাযথ আইনত ব্যবস্থা নেবে। এবং এটা নিঃসন্দেহে আপনার নিশ্চয়ই জানা উচিত যে যদি কোনো কারণে সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নমিনেশন করতে দিতে না পারে, তার প্রপার ফোরাম আছে, বিডিওর কাছে জমা দিতে পারে, এসডিওর কাছে জমা দিতে পারে, তার প্রপার ফোরাম আছে, সেটা হতেই পারে। কিন্তু তার বাইরে যে উচ্ছৃঙ্খলতা, একটা নীতিহীন জোটের একটা উচ্ছৃঙ্খলতা, সেই নীতিহীন জোটের উচ্ছৃঙ্খলতার কারণেই কিন্তু দিকে দিকে এই অশান্তিগুলো হচ্ছে। এখানে কি উচ্ছৃঙ্খলতা দেখলেন? তারা তো নমিনেশন ফাইল করতেই যাচ্ছিলেন, সেখানে আপনার দলের কর্মী সমর্থকরা বাধা দিচ্ছেন, মারপিট করছেন, তাহলে মারপিট হলে তারাও হয়তো পাল্টা মারপিট করতে এসছে। আমরা 21 সালে যখন বক্তব্য রেখেছিলাম, সেই বক্তব্য রাখার সময় আমরা সিপিআইএম কর্মীদের কাছে খুব সবিনয় প্রশ্ন করেছিলাম যে হ্যাঁ, বুঝতে পেরেছি কংগ্রেসের সঙ্গে একটা জোট হয়েছে, এটা একটা সঙ্গত জোট হয়েছে। আমরা বুঝলাম যে হ্যাঁ, কংগ্রেসের সঙ্গে আপনারা অতীতেও জোট করেছিলেন, কেন্দ্রের সরকারে সমর্থন করেছিলেন, পরবর্তী সময় তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য কংগ্রেসের সঙ্গে জোট করেছেন। কিন্তু 21 সালে যখন আমরা সাধারণ মানুষের কাছে প্রশ্ন করেছিলাম যে একটা চরম সাম্প্রদায়িক দল, যার কোনো রাজনৈতিক বক্তব্য নেই, যার কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নেই, মানুষকে সে কী পরিষেবা দেবে তার কোনো যুক্তিনিষ্ঠ বক্তব্য নেই, সেই রকম একটা সাম্প্রদায়িক দলের সঙ্গে জোট করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছিল, এটা আপনারা লক্ষ্য করেছেন। সুতরাং মানুষকে এই আইএসএফ এর কাজ হয়ে দাঁড়িয়েছে, সংখ্যালঘু ভাইদের কাছে এখন সর্বোপরি তাদের কাজ হয়ে দাঁড়িয়েছে যে কিভাবে বিশৃঙ্খলা করা যেতে পারে, কিভাবে আমাদের মানুষে মানুষে বিভেদ তৈরি করে দেওয়া যেতে পারে, তার ওয়ান অ্যান্ড অনলি এজেন্ডা হয়েছে আইএসএফ এর। আপনি দেখবেন যেখানেই কমিউনাল রাইটস তৈরি হচ্ছে,
সেখানেই দেখা যাবে আইএসএফের কোনো না কোনো কর্মী সেখানে গিয়ে উচ্ছৃঙ্খলা করার চেষ্টা করছে এবং উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করেই সেখানে সাধারণ মানুষের উপর আক্রমণ করেই মুসলিম সম্প্রদায়ের মানুষকে একজোট করে তাদেরকে খাপানোর চেষ্টা করছে। সুতরাং স্বাভাবিকভাবে এই সমস্ত শক্তি এখন দুদিন পরে যদি বলেন লাদেন আইএসএফ কে বিজেপির বি টিম বলতেন, মানে এই যে এখনো বলছি সিপিএম বিজেপি যা, এখনো আমার বক্তব্যে আমি একমত, সিপিএম যা বিজেপি তা এবং আইএসএফ, তো এটা নিয়ে কোনো প্রশ্নই নেই। দুদিন পরে হয়তো এইটাও যদি দেখতে আমাদের পশ্চিমবাংলার মানুষের কাছে যদি অবাক হতে না হয়, লাদেনের কোনো পুত্র এসে বলল যে আমি স্কুলের বোর্ডে নমিনেশন করতে যাব, সেটা পশ্চিমবাংলার মানুষকে মেনে নিতে হবে, সেই দুদিন অন্তত পশ্চিমবাংলার সাধারণ মানুষের এখনো আসেনি। পশ্চিমবাংলার মানুষ এই সমস্ত শক্তির বিরুদ্ধে একত্রিত হয়ে যেভাবে লড়াই করছে সেই লড়াইটা করবে। হয়তো প্রতিরোধ হয়েছে, যেখানেই ভাঙড়ে বলুন নন্দীগ্রামে বলুন সেখানে প্রতিরোধ হচ্ছে। মানে আইএসএফ বলে তারা কি নমিনেশন ফাইল করতে পারবে না? আমরা আইএসএফ বলে কিন্তু বলছি না, নির্বাচন কমিশনের উচ্ছৃঙ্খলতা, এই উচ্ছৃঙ্খলতার বিরুদ্ধে মানুষ হয়তো প্রতিবাদ গড়ে তুলছে, এটা আরো বাড়বে, এটা নিয়ে কোনো আমাদের দ্বিমত নেই। এই সমস্ত উচ্ছৃঙ্খলতা পশ্চিমবাংলার মানুষ, মানে আপনি বলছেন নির্বাচন যত এগিয়ে আসবে আমরা এই ধরনের উত্তেজনা অশান্তির ছবি আরো দেখবো আগামী দিনগুলোতে, আগামী কয়েক মাস, যেটার বোধহয় এই সূত্রপাতটা হয়ে গেল। পশ্চিমবাংলার মানুষ সংগঠিত এই বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর বিরুদ্ধে তারা এককাট্টা, তারা কোনোভাবেই এই বিশৃঙ্খলতাকে তারা কোনোদিন প্রশ্রয় দেয়নি। অতীতের ইতিহাসেও পশ্চিমবাংলা নজির সৃষ্টি করেছে, আজকেরও এই সমস্ত আইএসএফের মতো রাজনৈতিক দল যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসবে, রাজ্যকে অশান্ত করতে আসবে, তাদের বিরুদ্ধে নিঃসন্দেহে প্রতিরোধ গড়ে উঠবে। সেটা আপনার ভাষাতে হয়তোবা আমাদের আক্রমণ হতে পারে, কিন্তু নিঃসন্দেহে সেখানে সাধারণ মানুষ এই সমস্ত উচ্ছৃঙ্খলতার বিরুদ্ধে। দেবরূপদা হয়তোবা কেন আপনি দেখতে পাচ্ছেন ছবি আমরা দেখাচ্ছি, ফেলে পেটানো হচ্ছে, বড় বড় লাঠি নিয়ে তেড়ে যাওয়া হচ্ছে এবং মারধর করা হচ্ছে সিপিএম কর্মী সমর্থকদের, কারো হাতে লেগেছে, কেউ হসপিটালে ভর্তি। আমরা সেই ছবি দেখাচ্ছি নন্দীগ্রাম বা ভাঙড় দু জায়গাতেই। আমার বক্তব্য দেবরূপদা যে আপনারা বিধানসভায় আপনাদের রয়েছে, রাজ্যের সরকার আপনারা চালাচ্ছেন 2011 সাল থেকে 2025 সাল, এখনো সরকার চলছে, 26-এ নির্বাচন হবে। তার আগে এই মাদ্রাসার নির্বাচন, এই ছোট ছোট নির্বাচনগুলোতে বা সমবায় ব্যাংকের নির্বাচন, এই নির্বাচনগুলোতেও কেন অশান্তি হবে? কেন সেখানে গণতান্ত্রিকভাবে বিরোধী রাজনৈতিক দলগুলো সুস্থ স্বাভাবিকভাবে মনোনয়নপত্র জমা দিতে পারবে না? তাহলে কি কোথাও গিয়ে তো আপনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো বিরোধীদের, বিজেপি বলুন বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যে অভিযোগ করে, সেই অভিযোগেরই সত্যতা প্রমাণিত হচ্ছে। এখানে তো আপনাদের দায়িত্বটাও বর্তায়। আমরা নিঃসন্দেহে সেটা বলছি যে নমিনেশন যদি গণতান্ত্রিক পদ্ধতিতে করতে আসেন, নিঃসন্দেহে তিনি নমিনেশন করবেন। আজকে তো অনেক সমবায়, আমাদের মহিষাদল সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে, নিশ্চয়ই গণতান্ত্রিক পদ্ধতিতেই নির্বাচন হয়েছে, আমরা পরাজয়কে মাথা পেতে নিয়েছি। নন্দকুমারের বুকে জোট করে বিজেপি কংগ্রেস এবং আইএসএফ সহ সবাই জোট করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেছিল, সেখানে আমরা পরাজিত হয়েছি। বিভিন্ন উদাহরণ আছে, কিন্তু তার মানে তো এই নয় ওসামা বিন লাদেন এসে এইখানে বলবে যে আমি এখানে প্রার্থী দেব, আর পশ্চিমবাংলার মানুষ তাকে ফুলচন্দন দিয়ে বরণ করে নিয়ে আসবে নমিনেশন। এখানে আপনি কাকে ওসামা বিন লাদেন বলছেন? এখানে কে ওসামা বিন লাদেন? নিঃসন্দেহে আইএসএফ এর যা কাজকর্ম, আইএসএফ এর যা চিন্তা ভাবনা, তা কোনো সন্ত্রাসবাদী দলের চেয়ে কম নয় বলে আমরা মনে করছি। তাহলে তাদেরকে গ্রেফতার করছেন না কেন? তাই যদি হবে তাহলে তাদেরকে গ্রেফতার করছেন না কেন? রাজনৈতিক লড়াই, আপনি যদি মনে করেন যে আইএসএফ একটা সন্ত্রাসবাদী দল, তাই তো আপনি এটা মনে করছেন আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা সন্ত্রাসবাদী দল, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। না এবং আমরা দেবরূপদা আপনি বলছেন আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা সন্ত্রাসবাদী দল, তাহলে তাদেরকে এরকম খোলা ছেড়ে দিয়েছেন? তাহলে তো তারা দেশের শান্তির জন্য ভয়ঙ্কর থ্রেট একটা, তাহলে তাদেরকে গ্রেফতার কেন করা হচ্ছে না? তাহলে তাদের দলের একজন বিধায়ক কি করে বিধানসভায় থাকেন? প্রশাসন, আমি তো প্রথমেই বললাম এই অনৈতিক জোট মানুষ ভুল বুঝিয়ে নিয়ে এসছে। সিপিআইএম পার্টির মতো একটা নীতিহীনতার জায়গাতে সিপিআইএম চলে যাবে এটা আমরা ভাবতে পারছি না। পশ্চিমবাংলার যে
গৌরবময় একটা ইতিহাস ছিল সিপিআইএম পার্টির, কমিউনিস্ট পার্টি বলতে মানুষের আগে গর্ববোধ হতো। সেই গর্ববোধের জায়গা থেকে আজকে লজ্জিত হয় সিপিআইএম এর পুরনো দিনের কর্মীরা যে আইএসএফ এর মতো একটা সাম্প্রদায়িক দলের সঙ্গে গাঁটছাড়া বেঁধে তারা আজকে নির্বাচনী বৈতরণীতে নির্বাচনে জেতার জন্য চেষ্টা করছে। এর চেয়ে লজ্জার। দেবরুদ্দা, আমার বক্তব্য, আপনি আইনটা ভালো জানেন, আমার বক্তব্য যদি আপনি বলেন যে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা সন্ত্রাসবাদী দল, তাহলে সেই সন্ত্রাসবাদী দলের বিরুদ্ধে কেন ব্যবস্থা হবে না? কেন সেই দলের কেউ নির্বাচিত হয়ে বিধায়ক হয়ে যেতে পারবে? সেই দল যখন নির্বাচন কমিশন স্বীকৃত, আপনি তাকে সন্ত্রাসবাদী দল তকমা দিতে পারেন কি? যদি দেন তাহলে তারা এরকম দেশের জন্য, রাজ্যের জন্য তো থ্রেট। সব ক্ষেত্রেই যে প্রশাসন তার সঙ্গে সঙ্গে ভূমিকা গ্রহণ করবে এমনটা নয়। বিভিন্ন তথ্য তারা নিঃসন্দেহে সংগ্রহ করছে, আইবি থেকে শুরু করে বিভিন্ন ডিআইবি থেকে শুরু করে যা যা। তাহলে আপনি এটা এই তথ্যটা কোথা থেকে, মানে এই কোনো তথ্য আছে কি আপনার যে আইএসএফ কে আপনি সন্ত্রাসবাদী দল বলে ফেলছেন? নিঃসন্দেহে সেই তথ্য মানুষের কাছে এসছে, পশ্চিমবাংলার মানুষ সচেতন হয়েছে। আপনার কাছে কি আছে তাদের ভূমিকা? দেবরূপদা, আমি আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু আপনি বলছেন আইএসএফ আমাদের জানা নেই, যেহেতু আপনি বলছেন আইএসএফ সমস্ত ক্ষেত্রে মুসলিম সংখ্যালঘু মানুষদেরকে উত্তেজিত করছে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য যা যা কাজ করার দরকার সমস্ত রকম উস্কানিমূলক বক্তব্য আপনি সর্বক্ষেত্রেই আপনি দেখতে পাবেন। আইএসএফ এর যেখানেই কাজ হচ্ছে। আমাদের সঙ্গে সিপিএম নেতা দীপাঞ্জন নস্কর রয়েছেন। দীপাঞ্জন দা, স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। দীপাঞ্জন দা, যে বিষয়টা জানতে চাইবো, বা যেটা আমাদের তৃণমূলের প্রতিনিধি যিনি রয়েছেন দেবরূপ বিদ্যা, তিনি বলছেন আইএসএফ একটি সন্ত্রাসবাদী দল এবং এর সঙ্গে সিপিএম জোট করলো কি করে? আপনারা যখন নির্বাচনে জোট করেছিলেন। যে কথা বলবে, যে দল কথা বলবে, তাকেই সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হবে, তাকেই জঙ্গি আখ্যা দেওয়া হবে। এটা হলো শাসক দলের রীতি। কারণ শাসক দল 2011 শাসক দল বলতে কার কথা বলছেন? বিজেপির কথা বলছেন না তৃণমূল কংগ্রেসের কথা বলছেন? এটা পঞ্চায়েত নির্বাচন হোক বা স্কুলের নির্বাচন হোক, যেখানেই তারা প্রতিদ্বন্দ্বিতা করুক না কেন, সেইখানেই শাসক দল দীর্ঘদিন ধরে তারা হয় নমিনেশন করতে দেবে না, না হলে যারা ভোটে দাঁড়াবে বলে জানতে পারবে তাদেরকে হুমকি দেবে, তাদেরকে ভয় দেখাবে, তাদেরকে মানে যেভাবে হোক তাদেরকে ভীত সন্ত্রস্ত করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা যাতে না করে তার ব্যবস্থা করবে। এটা হলো শাসক দলের নীতি। আর আইএসএফ যে সন্ত্রাসবাদী দল বা আইএসএফ সন্ত্রাসবাদী দল কিনা, সেটা যদি সন্ত্রাসবাদী দল হতো তাহলে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী 26,000-এর বেশি ভোটে নির্বাচনে জয়যুক্ত হতো না। এখন এটা আমারও প্রশ্ন, যদি সন্ত্রাসবাদী দল হয় তাহলে তাকে নির্বাচন কমিশন কি করে স্বীকৃতি দিল? এক, দুই হচ্ছে, যদি সন্ত্রাসবাদী দল হয়, দেবরূপ বিদ্যাদের কাছে তথ্য থাকে, তাহলে নওশাদ সিদ্দিকী সহ বাকি যারা এই দলের কর্মীরা রয়েছেন তাদেরকে কেন গ্রেপ্তার এখনো করা হচ্ছে না? তাদেরকে কেন এরকম খোলা ছেড়ে দেওয়া হয়েছে? আমরা জানি ভাঙড়ে যা পরিস্থিতি, আইএসএফ এবং সিপিএম এখন এই যে স্কুল নির্বাচনের আজকে নমিনেশন ফাইল হলো, সেইখানে দাঁড়িয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করতো, এইটা আখ্যা। এখন ওই ধূপ বিভিন্ন রকম হয়, এখন ওই ধূপের কাজ হচ্ছে সে যেরকমই ধূপ। কারো কাছে টিভি চলছে, একটু বন্ধ করে দেবেন, টিভি বা মোবাইলে অথবা শোটা চলছে, একটু বন্ধ করে দেবেন। দেবরূপ দা, প্লিজ ক্যারি অন। হ্যাঁ, বলছি ধূপ তো অনেক রকমের হয়। কিছু ধূপে ভালো ভালো গন্ধ বেরোয়, আবার কিছু কিছু ধূপ পাওয়া যায় কিছু ওই মশা মারার কাজে লাগে। এখন আখিরে দিনের শেষে কিন্তু ধূপটা নিজে জ্বলে যায়, তারপরে ওই ধোঁয়া গন্ধ সমস্তটা বেরোয়। সিপিআইএম পার্টির অবস্থা হয়েছে সেই ধূপের মতো, নিজেরা পুড়ে গেছে ঠিকই, কিন্তু যদি কাউকে একটু বাঁচিয়ে রাখা যায়, যদি কাউকে একটু টিকিয়ে রাখা যায়, এই হয়ে গেছে কাজ। তবে ওই আপনার যে কথাগুলো, তার থেকে আমার যেটা এই মুহূর্তে সবচেয়ে বড় বিষয় মনে হচ্ছে যে এই নির্বাচনগুলোতেও আপনাদের ক্ষমতা দখল করতে হবে, সমস্ত নির্বাচনে জিততে হবে, এই বিষয়টা কেন? এবং ঠিক আছে, যদি সেটা গণতান্ত্রিক ওয়েতে হয় ইটস ওকে, বাট সেটা নির্বাচনে জেতার জন্য বা বিরোধীদেরকে আটকানোর জন্য এটা কেন করতে হবে? এই অভিযোগটাই বা কেন উঠবে? আমি সত্যাসত্য আপনার কথা অনুযায়ী যদি বলি যে হ্যাঁ তদন্ত হোক, যাই হোক, কে দোষী কে দোষী নয়,
সেটা বিচার হোক, কিন্তু এই অভিযোগটাই কোথাও গিয়ে শাসক দলের বিরুদ্ধে উঠবে কেন? আমরা কোনো নির্বাচনকেই ছোট বড় মাঝারি নির্বাচন হিসাবে দেখি না বা ভাবি না। সুতরাং সমস্ত নির্বাচনই গণতান্ত্রিক নির্বাচন, মানুষের মতামতের মধ্যে দিয়ে নির্বাচন সংগঠিত হয়। মানুষের মতামত, জনগণের রায়কেই আমরা মান্যতা দিই। দীপাঞ্জন কি বলবেন সেক্ষেত্রে যে সরকারের বা শাসক দলের এই ভূমিকা? জনগণের রায়কে যদি শাসক দল মান্যতা দিত, তাহলে জনগণের যেমনভাবে আজকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ভাঙড়ে নমিনেশন ফাইল করতে গেছিল আইএসএফ এর প্রার্থীরা, সেইখানে দাঁড়িয়ে পুলিশের সামনেই কেন মার খেলো, তার উত্তর দিতে পারবে তৃণমূলের যিনি আছেন? দেবরূপ বিদ্যা। হ্যাঁ শুনুন, আপনাদের তো আতুরঘর আছে হাইকোর্ট, সব ব্যাপারটা জানান। নির্বাচন বন্ধ হবে, নমিনেশন করার পদ্ধতি বলে দেবে, নির্বাচনের যা যা গাইডলাইন্স হাইকোর্ট দিয়ে দেবে। এখানে বসে তো বলার কিছু দরকার নেই। যদি তাই হয়ে থাকে, ঘটনা সত্যি হয়ে থাকে, সমস্ত ক্লিপিংস নিয়ে হাইকোর্টে যান, বলতে পারবেন সবটা, এবং সেখান থেকে গাইডলাইন হয়ে যাবে। হাইকোর্টে যান, হচ্ছে কোর্টে যান। তাহলে আপনি কি ঘুরিয়ে স্বীকারই করলেন? তাহলে আজকে শাসক দল এই ঘটনা ঘটিয়েছে, তাহলে কি আপনি স্বীকারই করলেন? শুনুন, একটা কথা আপনাকে বলি, 21 সালের নির্বাচনেও তো অনেক চেষ্টা করলেন, বলতে তো পারবেন না নির্বাচনটা হয়নি, প্রহসন হয়েছিল। পশ্চিমবাংলার মানুষ আপনাদেরকে মহাশূন্যে পরিণত করে দিয়েছে। পশ্চিমবাংলার মানুষ মহাশূন্যে পরিণত করে দিয়েছে এই কারণেই, আইএসএফ এর মতো একটা নীতিহীন দলের সঙ্গে, আদর্শহীন দলের সঙ্গে আপনারা জোট করেছিলেন বলে। এখনো অনেক সময় আছে, এখনো অনেক সুযোগ আছে নীতির প্রশ্নে যে আপনারা কথা বলেন, নীতিগত প্রশ্নে আপনারা আপনাদের মূল্যায়নটাকে সঠিকভাবে ব্যাখ্যা করুন। দীপাঞ্জন বলছেন শূন্যকে আপনারা ভয় পাচ্ছেন কেন? শূন্যকে আপনারা ভয় পাচ্ছেন, দীপাঞ্জন বলছেন। না না, ভয় অভয়ের কোনো তো বিষয় নেই। ওনাদের কাছে অভয় আছে, আমাদের তো ভয় কিছু নেই। সুতরাং আমাদের ওটা নিয়ে কোনো বিষয় নেই। চেষ্টা করুন অভয় নিয়ে থাকতে। ভয় আমরা পাচ্ছি কিনা সেটা পরের কথা, আমরা বুঝে নেবো, আবার 26-এর নির্বাচনে বুঝিয়ে দেবো। তাহলে আজকের প্রসঙ্গ যখন উঠছে, তাহলে আপনি কেন ঘুরিয়ে বললেন যে হাইকোর্টে যান? নিশ্চয়ই আপনারা আজকে যদি আপনাদের অভিযোগ থেকে থাকে, আমি বলছি যদি আপনাদের অভিযোগ থেকে থাকে, এইরকম ভাবার কোনো কারণ নেই, এরকম আপনার ভাবার কোনো কারণ নেই। খেলার মাঠে নেমেছেন, 11-11ই হবে। দীপাঞ্জন, দেবরূপদার বক্তব্য হচ্ছে নির্বাচন যেমনটাই হোক না কেন, এই নির্বাচন, দেবরূপদা প্লিজ, দীপাঞ্জন, দেবরূপদার বক্তব্য নির্বাচন সেটা যেমনই নির্বাচন হোক না কেন, তৃণমূল কংগ্রেস সেটাকে সিরিয়াসলি নেয়, আর সেই নির্বাচন সমস্ত নির্বাচনে যা যা হয় এখানেও তাই হবে আর কি। তাহলে একটা স্কুল নির্বাচনে পুলিশের সামনে মার খেতে হচ্ছে প্রার্থীদের, এটাই সিরিয়াস? জানি আপনাদের অবস্থাটা এরকম, হয়তো আমরা সব জায়গাতেই আছি। দীপাঞ্জন বাবু, আমি বুঝতে পেরেছি আপনার যন্ত্রণা, আমরা সব জায়গাতেই আছি। হ্যাঁ, আমাদের কর্মীরা নিঃসন্দেহে রাজভোগ খাচ্ছে, আপনি একটু মিহিদানা পাওয়ার জন্য চেষ্টা করছেন, সেটা আমরা লোকাল নেতৃত্বের সঙ্গে কথা বলবো। তার মানে এইভাবে আপনি চাইবেন না যে আমরা ছেড়ে দেবো। আপনি আসুন, রাজনৈতিক লড়াইতে আসুন, নিঃসন্দেহে রাজনৈতিক লড়াইয়ের মধ্যে দিয়ে যদি ক্ষমতা পান, নিঃসন্দেহে আপনারা পাবেন। সারা রাজ্য জুড়ে এই যাদের সাথে কথা বলবেন বলছেন না, তারা করে খাওয়ার দিক থেকে বাধাপ্রাপ্ত হচ্ছে। আপনি বলতে পারেন একটা স্কুল নির্বাচনে এরকম ভাবে ঘটনা ঘটলো কেন? কারণ ঘটলো ওই স্কুল পরিচালন সমিতি যারা সভাপতি হবে, যারা ওই কমিটিতে থাকবে, তারা করে খেতে পারবে। করে খেতে কি করে পারবে? ইট গাঁথতে পারবে, বালি দিতে পারবে। বেশ বেশ, দীপাঞ্জন, দেবরূপদার কাছে আমার দুটো প্রশ্ন, আমি দুটো প্রশ্ন দ্রুত করে নিতে চাইবো। এক, দেবরূপদা বলছেন যদি আপনাদের অভিযোগ থাকে তো হাইকোর্টে যান। তাহলে আমার বক্তব্য, সরকারের কি ভূমিকা এখানে, পুলিশের কি ভূমিকা, শাসক দলের কি ভূমিকা? দুই, দেবরূপদা কোথাও গিয়ে কি স্বীকার করছেন যে শাসক দলে আছেন বলে, মানে সরকার পক্ষের পার্টি করছেন বলে আপনারা রাজভোগ খাচ্ছেন, বাকিরা মিহিদানা বা বোঁদে খাচ্ছে? আমি সেটা বলছি না, এরা যেভাবে চাইছে সেইটার জন্য বলছি। আমি বলছি না যে আমরা খাচ্ছি ওনারা খেতে পাচ্ছেন না, এমন কথাটা আমি বলছি না। কথাটা আলাদাভাবে নেওয়ার কোনো কারণ নেই, কিন্তু ওনারা বলছেন ওইটুকু আমাদেরকে দিন। বিষয়টা সেটা নয়, লড়াই করেই সব জায়গাটা নিতে হয়। বামপন্থীরা 34 বছরের শাসন ক্ষমতার পরবর্তী সময় 11 সালে যখন তৃণমূল কংগ্রেস ছিল, কেউ আমাদেরকে দয়া করে, আপনি এখন কথা আমাদের লড়াইয়ের মধ্যে দিয়ে কথাটা অন্যরকম বলছেন। যাই হোক, পরের প্রশ্ন দেবরূপদা, যেটা বললাম যে হাইকোর্টে কেন যেতে হবে, কোর্টে কেন যেতে হবে?
শাসক দল রয়েছে, সরকার রয়েছে, জন্য পুলিশ খোলা আছে। রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, তারা কি করছে তাহলে? সবার জন্য খোলা আছে, সবার জন্য ওই জায়গাটা খোলা আছে। যদি দীপাঞ্জন। মনে হয় যে ওইখানে সরকার ভাঙড়কে সঠিকভাবে কাজ করছে না, পঞ্চায়েত- সরকারের বিরুদ্ধে যেতে পারেন। দীপাঞ্জন, পঞ্চায়েত নির্বাচনে যেভাবে আইএসএফ সিপিআইএম বাধাপ্রাপ্ত হয়েছে বিডিও অফিসের ভিতরে, সেখানে দাঁড়িয়ে যে সংঘর্ষ হয়েছে, যে রক্তাক্ত হয়েছে ভাঙড়ের বুকে, বিধানসভায়, সেটা ভারতবর্ষের বিধানসভায়, লোকসভায় সেইখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা পুলিশকে আওতায় আনলো ভাঙড়কে। 8টা থানা, সেইখানে দাঁড়িয়ে একটা স্কুল নির্বাচনে রক্তাক্ত হচ্ছে প্রার্থীদেরকে। আরে আপনি তো সিপিআইএম দীপাঞ্জন, কলকাতা পুলিশ হওয়াতে ভাঙড়ে তো শান্তি ফিরেছিল, ভাঙড়ে তো শান্তি ফিরেছিল কলকাতা পুলিশ আসাতে। এইটা আমরা তো নিরসন। এই অশান্তি এইটা দেখছিলাম না। নিরসন। লেট মি ফিনিশ। এইটা তাহলে এই নিরসন। নির্বাচনের ক্ষেত্রে অশান্তি কেন হবে? এখানে দীপাঞ্জন দেবরূপদার বক্তব্য যে এই অশান্তি আইএসএফ বা সিপিআইএম কর্মী সমর্থকরা তারা নিজেরা করছে, হয়তো এই প্রতিরোধ অশান্তি করছে যদি তৃণমূল কংগ্রেস। আইএসএফ সিপিআইএম তাহলে করতো, তাহলে আমি ধরে নিলাম আইএসএফ সিপিআইএম করতো, তাহলে পুলিশ কি করছিল? যদি পুলিশ মনে করতো তাহলে এই শান্তিপূর্ণ নির্বাচনকে একেবারে করতে পারতো। একটা স্কুল নির্বাচন, আমি বাদ দিলাম পঞ্চায়েত নির্বাচন, কিন্তু একটা স্কুল নির্বাচনে রক্তাক্ত হতে হচ্ছে। এটা আমরা কোথায় বাস করছি? যেখানে দাঁড়িয়ে 8টা থানা, ভাঙড়ে 8টা থানা কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হয়েছে। দেবরূপদা, তাহলে কি কলকাতা পুলিশের আন্ডারে এসেও ভাঙড় পরিবর্তন হলো না? ভাঙড় আছে ভাঙড়েই। একটু অপেক্ষা করুন। নিঃসন্দেহে আমি আবার বলছি, রাজ্যের মানুষ অনেক সচেতন, তারা সমস্তটাই লক্ষ্য করছেন। আচ্ছা। এবং আইএসএফ এর ভূমিকা সম্পর্কে পরিষ্কার হয়েছেন। ভাঙড়ের বুকেও, নন্দীগ্রামের বুকেও যেভাবে শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে, মানুষ আর ওই বিজেপির প্রলোভনে পা দিচ্ছে না। বিজেপির প্রলোভনে পা না দিয়ে এখন নতুন ছদ্মবেশে বাম রামের জোট তৈরি করে, কোথাও কোথাও এই রাম এবং আইএসএফ এর জোট তৈরি করে তারা নির্বাচন। দেখা যাক, আমাদের নজর থাকবে সেদিকে। দেবরূপদা, আজকে আর সময় নেই, দীপাঞ্জনও আজকে সময় নেই, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। দীপাঞ্জনকে কিছুটা দেরিতেই পেলাম আমরা, তবে আজকে সময় নেই। দুজনকে ধন্যবাদ জানাবো। নারদ আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।